সবাইকে স্বাগত বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, মেরুদণ্ড আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা নিয়ে আমরা অনেক সময় দুশ্চিন্তায় থাকি, তার নানা ডিজিজ হয়ে থাকে। তেমনই একটি ডিজিজ, খুব গুরুত্বপূর্ণ একটি ডিজিজ, জন্মগত বাঁকা মেরুদণ্ড। তার সমাধানই আমরা আজকে খুঁজব। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল, স্যার প্রাক্তন বিভাগীয় প্রধান, অর্থোপেডিক বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, প্রথমেই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? জি, ভালো আছি। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। স্যার, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যে জন্মগতভাবে বাঁকা মেরুদণ্ড। এটা স্যার কেন হয়? ধন্যবাদ। মেরুদণ্ড কিন্তু আমরা যখন সামনে থেকে দেখি এটা কিন্তু মানে স্ট্রেট সোজা, আবার সাইড থেকে যখন দেখি একদিকে বাঁকা একদিকে সোজা, এটা হলো নর্মাল। এখন মেরুদণ্ড জন্মগত বাঁকা এটা বলবো, তার মানে যেটা নর্মাল বাঁকা তার চেয়ে যদি বেশি বাঁকা থাকে সেটাকে আমরা বলবো যে এটা অস্বাভাবিক বাঁকা, এটা স্বাভাবিক বাঁকা নয়। কারণের মধ্যে আছে বেশ কয়েকটা কারণ, সেটা হলো ডেভেলপমেন্টাল। আমরা যদি এই মডেলটাকে তাকাই, তাই মডেলটার মধ্যে আমরা দেখি যে অনেক ছোট ছোট হাড় মিলে মেরুদণ্ড, এবং এগুলাকে একটাকে আমরা বলি ইন্ডিভিজুয়ালি কশেরুকা বা ইংলিশে আমাদের ভাষায় ভার্টিব্রা। কোনো কারণের জন্য দুইটা জিনিস, একটা যে আলাদা আলাদা হাড়গুলো হলো, যদি কোনো কারণের জন্য যদি আলাদা না হয়, অর্থাৎ কিনা ফেইলিওর অফ সেপারেশন, সেপারেট হতে পারে না। আরেকটা হলো যে ঠিকমতো ফরমেশন হলো না, ফেইলিওর অফ ফরমেশন, আলাদা আলাদাভাবে তৈরি হলো না, অথবা তৈরি হইলো কিন্তু আলাদা আলাদাভাবে আলাদা হলো না। ইন্ডিভিজুয়াল যে একটা হাড় না হয়, কয়েকটা মিলে একটা হাড় হলো। তা আমাদের এখানে দেখা যায় যে এক নাম্বার কারণ হলো যে একটা হাড় হয়তো অর্ধেকটা হলো আর অর্ধেকটা হলো না, যেটাকে আমরা বলি হেমিভার্টিব্রা। আবার দেখা গেলো যে অনেকটা বিরাট ব্লক আনসেগমেন্টেড, সেপারেটেড হলো না, অথবা এক সাইডে সেপারেটেড হলো আর এক সাইডে সেপারেটেড হলো না। এইগুলো হলো মেইন কারণ হলো জন্মগত বাঁকা মেরুদণ্ড। আমরা যদি উদাহরণ দেখতে পারি তাহলে খুব ভালো। যদি আমরা একটা এক্স-রে দেখি তাহলে আমাদের জন্য খুব সুবিধা। প্রেজেন্টেশনের একটা এক্স-রে যদি দেখানো যায়, দেখেন একটু যে আমরা যেটা প্রথমে যে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু হালকা একটু বাঁকা, কিন্তু যদি আমরা সাইড থেকে দেখি আমরা অ্যারো দেওয়া দেখছি যে এটা একদম স্ট্রেট থাকার কথা, কিন্তু এটা সামনের দিকে বাঁকা হয়ে গেছে। কারণ কি, প্রথম যে ছবিটা বাম দিকে দেখেন, ওই গোল চেনের মধ্যে একটা এক্সট্রা হাড় আছে। যদি এটাকে আমরা অনেক বড় করে দেখি অ্যারো দেওয়া, যে এটার ইনকমপ্লিট, এক সাইডে হাড়টা তৈরি হয়েছে আর এক সাইডে তৈরি হয় নাই, যে কারণের জন্য মেরুদণ্ডটা একদিকে একটু হেলে গেছে। মেইন কারণ হলো এইটাই। যদি এখন আরও ভালো দেখা যাবে যে ধরেন আমরা মাঝখানে যে প্রথম যেটা একদম দ্বিতীয়টার মধ্যে দেখেন ওই যে অ্যারো দেওয়া আছে লাল অ্যারো, এই হাড়টা না হওয়াতে মেরুদণ্ডটা তৈরি হচ্ছে কিন্তু বাঁকা হয়ে তৈরি হচ্ছে, এবং রোটেশন আমরা বলি যে বাঁকা হয়েছে আবার ঘুরেও গেছে, একদিকে ঘুরে গেছে। জন্মগতভাবে যদি এই ত্রুটি থাকে তাহলে বাচ্চাদের অনেক সময় ঠিক জন্মের পরও দেখা যেতে পারে, আবার অনেক সময় জন্মের পরে নর্মালি মনে হবে, কিন্তু এই বাচ্চাটা যখন বসবে, হাঁটবে, দাঁড়াবে, তখন এই অস্বাভাবিক অবস্থা থাকবে। এটা অবশ্য আমরা সার্জারি করে কারেকশন করে সোজা করছি, সেজন্য যদি যেহেতু চলে আসতে পরেরটা আমরা যাই, তাহলে আমাদের জন্য বোঝার সুবিধা হবে যে কি হয়। এই বাচ্চাটা দেখেন জামা পরা তখন কিন্তু বোঝা যায় না, কিন্তু মাঝখানের ছবিটা আপনারা দেখেন যে অসুবিধাটা কি, সে একদিকে হেলে যাচ্ছে, ওই যে অ্যারো দেওয়া, হ্যাঁ দেখেন এই তার বাম সাইডটা কিন্তু তার নিচু হয়ে গেছে, ডান সাইডটি তার উঁচু। ধরেন এই বাচ্চাটা 3 বছর 3.5 বছরের একটা বাচ্চা, যখন এইরকমভাবে জন্মের পর সবার বাবা মা চায় যে আমার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, দেখতে সবচেয়ে সুন্দর হোক, স্মার্ট হোক, সে দৌড়ে লাফালাফি করবে। যখন এই বাচ্চাটা যখন হাঁটতে যাবে, তার একদিকে পাটা কিন্তু মনে হবে যেন একটু খাটো হয়ে যাচ্ছে, মনে হবে যেন তার পিঠটা একদিকে হেলে যাচ্ছে, হাঁটতে যাবে সে মানে এরকম একদিকে হেলে হেলে হাঁটবে। কোনো বাবা মাই চায় না এটা তার কাছে ভালো লাগুক। এবং এই বাচ্চাটা যখন বুঝতে পারে, বড় হয়ে যায়, তখনও কিন্তু বাচ্চাও তার সাইকোলজিক্যাল একটা বিরাট ইফেক্ট হয়। তার বন্ধুবান্ধবদের সাথে চলার জন্য তার কিন্তু অনেক কষ্ট হয়, তখন মনে করে যে আমি মনে হয় একটু ব্যতিক্রম, অন্যর মতো। তখন এই বাচ্চাগুলোকে স্বাভাবিক যে বাচ্চার যে তার চলাফেরা সামাজিকভাবে সেটা কিন্তু হয় না, এবং এরা প্রতিনিয়ত দিন যায় এই যে বাচ্চা তার নিজের বন্ধুবান্ধব স্কুল তার সাথে আলাদা হয়ে যায়, এবং একই ফ্যামিলিতে যে অন্য বাচ্চারাও থাকে, ভাই বোন থাকে,
তার থেকে সে কিন্তু আস্তে আস্তে দূরে সরে যায়। একটা বিরাট ইফেক্ট পড়ে সাইকোলজিক্যাল। এরপরে যখন আসেন যে এর মধ্যে যে বড় হইতে থাকে ফিজিক্যাল যখন একটা অ্যাসিমেট্রি দেখতে তার অসুন্দর, তখন কিন্তু তার বন্ধুবান্ধব, তার ভাই বোনরা বা তার কাছের লোকজনরা কিন্তু তাকে ডিস করতে থাকে। এইটা দিয়ে কিন্তু সে বোথ সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল সে কিন্তু মানে অন্য একটা জগতে চলে যায়। বাচ্চা যখন অনেক বড় হয়ে যায় তখন দেখা যাবে তার চলাফেরায় অনেক কষ্ট। আর সবচেয়ে যেটা বড় হয় যে ঠিক আছে সবই সে একটা পর্যায়ে অ্যাডজাস্টেড হয়ে গেল, কিন্তু এই মেরুদণ্ড আস্তে 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 ক্রমান্বয়ে বাঁকা হইতেই থাকে। একটা পর্যায়ে দেখা যাবে যে অনেক সময় তার কোমরে বা পিঠে বা যে লেভেলেই রোগটা হলো সেখানে কিন্তু ব্যথা শুরু হবে। এবং এই ব্যথাটা ঠিক আগের মতোই আমরা যেটা বলে থাকি সবসময় যে ব্যথা বাড়তে বাড়তে কেন ব্যথা হয়, ভিতরে মেরুদণ্ডের হাড়ের ভিতরে স্পাইনাল কর্ড আছে, সেই কর্ডের মধ্যে চাপ পড়বে। এই কর্ডে চাপ পড়লে অনেক সময় টিংলিং, নামনেস, অবশ ভাব, ঝিনঝিন ভাব এবং একটা পর্যায়ে কিন্তু প্যারালাইসিস হয়ে যায়। এবং এই বাচ্চাগুলো যদি যখন বড় হইতে থাকলো কিন্তু সে কিন্তু নর্মাল যে লম্বা হওয়া সেটা হয় না, কারণ সে আরেক দিকে বাঁকা হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এই যে যদি আমরা চিকিৎসার কথা আসি, একটা তো আমরা সবই বললাম ফিজিক্যাল, রোগীরা সোশ্যাল। আপনাদের কাছে কখন আসে, মানে কি পর্যায়ে আসে সাধারণত? সাধারণত দেখা যাবে যে বাচ্চা প্রথমে অনেক সময় খুব কম ক্ষেত্রেই দেখা যায় একদম জন্মের পরপরই একটা ওভিয়াস মানে একটা ডিফর্মিটি, বাঁকা হয়ে আছে বা একদিকে উঁচু হয়ে আছে, এটা অনেক সময় আসে। কিন্তু আমরা কিন্তু এই যে সার্জারিটা আমরা দেখাইলাম এবং ব্যালেন্স, যে অপারেশনের পরে কিন্তু তার শোল্ডারটা ব্যালেন্সড হয়ে গেছে একদম, যে সেটা আপনি খেয়াল করছেন কিনা, যে একদিকে যে বাঁকা ছিল নিচে হয়েছে, অপারেশনের পরে সে সোজা হয়ে গেছে। এই জন্য সার্জারিটা ছোটো বয়সেই করতে হয় এই ক্ষেত্রে। কিন্তু আমরা আবার চাই যে একদম জন্মের পরেই 8 মাস 9 মাস 1 বছরের মধ্যে আমরা কোনো সার্জারি করতে চাই না। কারণ কি যে একটু হাড়টা যদি ম্যাচিউর না হয়, একটু যদি শক্ত না হয়, তাহলে এই সার্জারিটা খুব একটা ভালো ইফেক্টিভ হয় না। এখন এই বাচ্চাগুলোকে আমরা যখন সার্জারি করি, আমরা তো আপনি দেখছেন যে ভিতরে স্ক্রু রড এগুলো আমরা ব্যবহার করি, এবং এটা কিন্তু সারা জীবনের জন্য না। একটা পার্টিকুলার টাইমে যখন বড় হয়ে যাবে, মেরুদণ্ডটা নর্মাল গ্রোথ হয়ে যাবে, তখন কিন্তু আমরা আবার এগুলা খুলেও দিই। সেই কারণের জন্য যে একটা বাচ্চা বয়সে আমরা একটা সার্জারি করব, আবার তার 1 বছর 2 বছর পর আবার একটা সার্জারি করব, এইটা যেমন বাচ্চার তো নাই, বিশেষ করে প্যারেন্টসরা কখনো চায় না যে আমার একটা ছোটো বাচ্চা তার আবার একাধিক সার্জারি করবে। তা আমরা বোঝানোর চেষ্টা করি। এই জন্যই অনেক সময় গার্জেন মনে করে যে আমার বাচ্চাটা একটু বড় হোক, এখন তো স্যার ছোটো বাবু, এখন আমি সার্জারি করবো না, দেখা যাক। বেশি দেরি করলে কি সমস্যা, বেশি দেরি করলে হয় কি ওই যে একটা বাঁকা হয়ে গেল, দেখতে অসুন্দর, আর অন্যান্য হাড়গুলো যখন শক্ত হয়ে যাবে এটাকে আমি ফেলে দিয়ে যখন সোজা করা খুব ডিফিকাল্ট। উদাহরণস্বরূপ আমরা বলি যে আমরা যে একটা ছোটো গাছ লাগাই, গাছটা যদি পড়ে গিয়ে হেলে যায় তো ওইটাকে আমরা সোজা করে একটু টান দিলে কিন্তু সে ফ্লেক্সিবল, তখন এটাকে অনেকটু সোজা করা যায়। তখন আমরা একটা সাপোর্ট দিলে ও যখন আবার গ্রো করতে থাকে, বড় হয়ে যায়, তখন এই বাঁকা থাকে না, এবং অনেক বড় হয়ে গেলে কেউ মনেই করতে পারে না যে এই গাছটায় ছোটোবেলায় বাঁকা ছিল। একদম একই রকম তদ্রুপভাবেই আমরা এই মেরুদণ্ডের ক্ষেত্রে আমরা বলি যে যখন এরকম ছোটোবেলায় বাঁকা থাকবে, ছোটোবেলায় তাকে সোজা করতে হবে, এবং সোজা করে দিলে এটাকে একসময় যখন সোজা হবে তখন আর এটা আর কখনো বাঁকা হবে না। তো এইটা বলেই আমরা প্যারেন্টসকে বোঝাই যে আপনার বাচ্চার ইট ইজ ট্রু যে আপনার 2টা সার্জারি কিন্তু আপনার অল্টারনেট নাই। কারণ এই বাচ্চাটা ধরেন 12-13 বছরের একটা বাচ্চা, 15 বছরের বাচ্চা, অন্য একটা স্বাভাবিক সুস্থ বাচ্চা যতটুকু লম্বা হবে, এই বাচ্চা যখন লম্বা হবে না, দেখতে অসুন্দর হবে, তখন কিন্তু আপনার কাছেও ভালো লাগবে না। সেই কারণের জন্য রিস্ক তো আছেই, কোনো সার্জারি রিস্কবিহীন না। রোগীকে বোঝায় সুবিধা অসুবিধা বা যে সেন্টারগুলোতে এই সুবিধা রয়েছে। মনে করেন যে আমরা এই সার্জারি যখন করি, নিউরো মনিটরিং খুব একটা ইম্পর্টেন্ট, যে আমরা সার্জারির টাইমে অনেক সময় বাচ্চা এগুলো প্যারালাইসিস হয়ে যেতে পারে, অনেক সময় বড়দের ক্ষেত্রেও প্যারালাইসিস হয়ে যেতে পারে, তখন আমরা নিউরো মনিটর আমরা ব্যবহার করি। নিউরো মনিটর আমাদেরকে কিছুটা গাইড করে। তারপরেও ধরেন 100% কিন্তু অনেক সময় এটাকে গ্যারান্টি দেওয়া যায় না, কারণ এই একই সার্জারি একই রকম সার্জারির প্রসিডিউরে একই রকম অনেক সময় হয় না, অনেক ধরনের কমপ্লিকেশন হয়। স্যার এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব। ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা দেখছেন সুস্থ মেরুদণ্ড, আমরা কথা বলছি বাঁকা মেরুদণ্ড নিয়ে, আর অনেক কথা বলবো। বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন।
দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম নানান ধরনের প্রসিডিউর রয়েছে অপারেশনে, সেগুলো কি? ধন্যবাদ। একটা হলো যে এটা কিন্তু আমরা বেশ বড় প্রসিডিউর দেখিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে আছে যেটা যে হেমিভার্টেব্রা, যে একটা ভার্টেব্রা কষের একদিকে হলো আরেকদিকে হলো না, অনেক সময় কিন্তু এত বড় প্রসিডিউর লাগে না। দেখা যায় যে যে এক্সট্রা হাড় ওটা ধরেন একদিকে বাঁকা করে দিচ্ছে পুশ করে, আমরা যে ওই হাড়টাকে ফেলে দিয়ে আমরা ওই দুইটা স্ক্রুই যথেষ্ট, দুইটা স্ক্রু দিয়ে আমরা একটা রড দিয়ে যেটা বাঁকাটাকে আমরা সোজা করে হোল্ড করে দিলেই অপোজিট সাইডে নর্মাল যে গ্রোথ বাড়তে থাকে, তাহলে দেখা যায় যে এই বাচ্চাটাকে নর্মালভাবে সে আবার কিছুদিনের পরে সোজা হয়ে যায় এবং এই যে বাঁকা মেরুদণ্ড আর বাঁকা থাকে না। তখন আমরা অনেক সময় একটা সার্টেন টাইমের পরে আমরা এই রডগুলোকে খুলে দিই। এটা ধরেন জন্মগত যদি ত্রুটি থাকে, আমরা এখানে ছবি নাই দেখালে খুব ভালো হতো যে বাচ্চাদের ক্ষেত্রেই আরেকটা যেটা খুব বড় মানে অংশ রয়েছে, প্রায় শতকরা 70% মেরুদণ্ড বাঁকা, যেটা হয় আমরা বলি অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস, যেটার কোনো কারণ জানা যায় না। এটার একটা কারণ আছে যে মেরুদণ্ডের হাড়গুলো তৈরি হয় নাই অথবা তৈরি হয়ে আলাদা হয় নাই, এটা হলো একটা কারণ। কিন্তু সবচেয়ে বড় একটা অংশ রয়েছে যেটাতে কোনো কারণ নাই, মেরুদণ্ড তার নর্মাল, সব হাড়গুলো নর্মাল, আমাদের 33টা কশেরুকা 33টা কশেরুকাই হয়ে গেছে, কিন্তু তারপরে সে আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে অজানা কোনো কারণে। আবার কিছু কিছু কারণ আছে, যেমন তার কোনো নিউরোলজিক্যাল ডিজিজ, তার মাস্কুলার কোনো ডিজিজ এগুলো রয়েছে, অথবা অন্য কোনো ডিজিজ, যেমন আমরা বলি পোলিওমাইলাইটিস, তারপর ধরুন হলো সেরিব্রাল পলসি, এই সমস্ত ডিজিজ থাকে, সিন্ড্রোমিক স্কোলিওসিস। ওইটা কিন্তু আপনার ধরেন কোনো মানে ইয়ে না, এরকম হাড় সপ্তাহ নর্মাল কিন্তু বাঁকা হয়ে যায়। আর যেটা আমরা বলছিলাম যে শতকরা 70% একটা আছে, কোনো রোগী নাই, সুস্থ বাচ্চা, সুস্থ হাড়, সুস্থভাবে তৈরি হয়েছে, কিন্তু তারপরে মেরুদণ্ড বাঁকা হয়ে যায়। এবং এই বাঁকাগুলো সাধারণত এটাকে আমরা বলি 10 বছর থেকে 18 বছর যে বয়স, এই বছরে ছেলে মেয়েদের বেশি হয় এবং মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। এবং এগুলো যদি প্রোগ্রেসিভলি বাড়তে থাকে তখন কি করণীয়, প্রশ্নটা এটা আসে। আমরা বলি যে এটার একটা মেজারমেন্ট আছে, যে আমরা একটা মেয়ে বা একটা ছেলেকে এভাবেই ক্যাটাগরাইজ করি যে 15 থেকে 17 বছর মধ্যে একটা মেয়ে লম্বা হয়, আর ধরেন 17 থেকে 19 বছর বা 20 বছর মধ্যে একটা ছেলে লম্বা হতে থাকে। এই বয়স পর্যন্ত সে কতটুকু সে বাঁকা হলো, প্রত্যেক বছরে আমাদের একটা সায়েন্টিফিক মেজারমেন্ট আছে যে এতটুকু বাঁকা সে হবে। তাহলে তার যদি 13 বছরের একটা বাচ্চা যতটুকু বাঁকা আছে, আর ধরেন আর যদি মেয়ে হয় তার 3-4 বছর, ছেলে হলে 6-7 বছর, তাহলে এই 6-7 বছর আমরা ক্যালকুলেট করি যে সে 20 বছর পর্যন্ত গেলে কতটুকু বাঁকা হইতে পারে। তা আমাদের ভাষায় একটা মেজারমেন্ট আছে, আমরা বলি কবজ অ্যাঙ্গেল। যদি এই কবজ অ্যাঙ্গেল যদি লেস দেন 40 ডিগ্রি হয় তাহলে কোনো সার্জারি লাগে না, বাট যদি 40 ডিগ্রির উপরে হয় তাহলে তাদের সার্জারি করতে হয়। ওটাকে আমরা বলি অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস। ওইটার ছবি দিলে খুব ভালো হয়, তা আনফর্চুনেটলি এখানে নাই, আমরা নেক্সট টাইম একটা দেখাবো। ওগুলোও কিন্তু খুব সুন্দর সার্জারি, এবং এই সার্জারিগুলো যদি বেশি বাঁকা হইতে থাকে, ছোটো বয়সেই বেশি বাঁকা, তাহলে ছোটো বয়সে তাকে কারেকশন করতে হয়। আর যদি দেখা যায় যে কিছু বাচ্চা তার অত বেশি বাঁকা, তার এই ইয়াং এজে হয় নাই, কিন্তু 20 বছর 21, 22, 23, 24 বছর হয়, তাদের কিন্তু অনেক সময় এই বাঁকা হয়ে যায়। এই বাঁকাটা হয়তো আগেই ছিল, পরবর্তী সময় আর একটা বেড়ে গেল, বেড়ে যাওয়ার পর কিন্তু তার ব্যথা শুরু হয়ে যায়। এটা হলো খুব বড়। আর এইটা অনেক সময় বাচ্চা বয়সেও এবং এরকম অ্যাডাল্ট মানে 20-22 বছরে দেখা যায় যে এত বেশি বাঁকা হয়ে যায়, তাদের বেশি সমস্যা হয় কয়েকটা। ব্যথা একটা খুব কারণ, আর হলো যে যখন এরকম বাঁকা হয়ে যাবে ফুসফুসের দিকে, তার ফুসফুসের চাপ পড়ে যায়, দেখা যায় একটা ফুসফুসে অলমোস্ট অনেক বেশি পরিমাণ চাপ খেয়ে সে আর কাজই করতে পারতেছে না। তাহলে ওই বাচ্চাগুলো যখন দৌড়ে করে লাফালাফি করে, অল্পতেই সে হাঁপায়ে যায়, সে খেলবে খেলতে পারে না, সে দৌড় দিবে, সে একটু দৌড় দিলে সে হয়রান হয়ে যায়। এটা তার এই বাচ্চাদের বড় সমস্যা হয়। আরেকটা হলো যে যখন বেশি নিচের দিকে অনেক বাঁকা বা ডাবল বাঁকা থাকে, ফুসফুসের দিকেও বাঁকা আবার পেটের দিকেও বাঁকা, এদের কিন্তু মনে হয় যে অল্প একটু খেলেই সে আর খেতে পারে না, অল্প একটু খেলে মানে অনেক বেশি খেয়ে ফেলছে, তার পেটটা মনে ভরে গেছে। মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে একটা যে অনেক গ্রস বাঁকা, তাদের একটা ভয় থাকে যে সেই অবস্থায় যদি থেকে গেল, সে যখন বড় হবে, তার বিয়ে শাদী হবে, বাচ্চা টাচ্চা হবে, পেটে যখন বাচ্চা হবে, তখন কিন্তু তার এই ইউট্রাসের যে পজিশন নর্মাল, সে আর থাকতে পারে না। এই বাচ্চাগুলো তখন কিন্তু বড় হতে গেলে তার যতটুকু স্পেস দরকার ততটুকু থাকে না। সো এর স্টেপ বাই স্টেপ
বয়সের ধরনের সাথে complication। নানা ধরনের কমপ্লিকেশন। স্যার একদম শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে একটা টেক হোম মেসেজ। ধন্যবাদ। আপনাদের যেটা হলো যে আমরা যদি জন্মগত, যেহেতু আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল জন্মগত হেমিভার্টেব্রা বা আনসেগমেন্টেড ভার্টেব্রা, জন্মগত ত্রুটির জন্য যদি হয় আপনার খুব তাড়াতাড়ি ডাক্তারকে দেখাবেন। এই জন্যই যে এই বাচ্চাগুলো যে অনেক বড় হয়ে গেলে যদি মেরুদণ্ড বাঁকা হয়ে যায় তখন কিন্তু এটাকে সার্জারি করার রিস্ক বেশি বেড়ে যায়। আর যদি অল্প বয়সেই যখন ইম্যাচুর, অতটা বেশি হাড় শক্ত হয় নাই এবং মেরুদণ্ডটা অত বেশি বাঁকা হয় নাই, সেই ক্ষেত্রে কিন্তু সার্জারি করলে খুব তাড়াতাড়ি বাচ্চাটা রিকভারি ভালো হয় এবং বাচ্চার মেরুদণ্ডটা সোজা হয়ে এবং তাকে একদম সুস্থ সবল স্বাভাবিক অন্য বাচ্চার মতো বাচ্চা তৈরি করা সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। প্রতি দর্শক, আমরা যেটা জানলাম, বাঁকা মেরুদণ্ড পরবর্তীতে জটিলতা তৈরি করে আরো অনেক, তবে সমাধান রয়েছে শুরুতেই। সমাধানে সুন্দর এবং স্বাভাবিক জীবন হবে সবার। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।